আচ্ছা, আমরা যে কম্পিউটিংয়ের দুনিয়ায় আছি এর শেষটা কোথায়? মানে এর কি কোনো সীমা আছে? আজকে আমরা ঠিক এমনই এক প্রযুক্তি নিয়ে কথা বলতে যাচ্ছি যা কম্পিউটিংয়ের পুরো ধারণাটাকেই হয়তো আমূল বদলে দেবে। চলুন এমন এক আলোচনায় ঢোকা যাক যা আমাদের ভাবনার গোড়া ধরে নাড়া দেবে। ব্যাপারটা এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে ডেটা সেন্টারগুলো নিজেদের চালানোর জন্য নিজেদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কথাও ভাবছে। ভাবা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তির খিদে এতটাই বেড়ে গেছে যে সেটা আর টেকসই থাকছে না। আসলে এই যে বড় বড় এআই মডেল, এদেরকে ট্রেন করতে আর চালাতে যে বিপুল পরিমাণ ডেটা প্রসেস করতে হয়, সেখানেই সব শক্তি চলে যাচ্ছে। এই উদ্ধৃতিটা ঠিক সেই কঠিন বাস্তবতার কথাই বলছে। কিন্তু যদি এই বিশাল শক্তি খরচের সমস্যার একটা সমাধান থাকে, যদি বলি এমন একটা নতুন কম্পিউটিং সিস্টেম আসছে যা কিনা প্রতিটা স্যাম্পল জেনারেট করতে প্রায় 10,000 গুণ, হ্যাঁ ঠিকই শুনছেন, 10,000 গুণ কম শক্তি খরচ করবে, অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই নতুন প্রযুক্তিটাকেই ব্যবচ্ছেদ করব। চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক কিভাবে এই বৈপ্লবিক পরিবর্তনটা সম্ভব হতে পারে। তো প্রথম ধাপ, এআই পাওয়ার্ড ডিলেমা। চলুন এটার গভীরে যাওয়া যাক। এই যে এনার্জি ক্রাইসিস, এটা এআই এর ভবিষ্যৎকে কিভাবে আটকাচ্ছে? মানে একজন ইঞ্জিনিয়ারের চোখে দেখলে এর ভবিষ্যৎ গ্রোথের পথে সবচেয়ে বড় বাধাটা ঠিক কোথায়? দেখুন, একজন হার্ডওয়্যার ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে যদি আমরা ভাবি, তাহলে দেখব আসল সমস্যাটা কিন্তু শুধু ক্যালকুলেশনে না। অবাক করা বিষয় হল, আধুনিক চিপগুলোতে বেশিরভাগ শক্তি খরচ হয় অঙ্ক কষতে নয়, বরং ডেটা বা বিটগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে। এই যে ডেটা মুভমেন্ট, এটাই হলো আসল শক্তিক্ষেকো দৈত্য। তাহলে সমাধানটা কি? এখানেই আসছে একটা যুগান্তকারী চিন্তা। বিজ্ঞানীরা ভাবলেন, আচ্ছা, প্রকৃতির নিয়মগুলোকে যদি সমস্যা না ভেবে সমাধান হিসেবে ব্যবহার করা যায়, মানে পদার্থবিজ্ঞানের নিয়মগুলোকেই যদি সরাসরি কম্পিউটার বানিয়ে ফেলা যায়, কি দারুণ একটা আইডিয়া, তাই না? এই ধারণাটাকেই বলা হচ্ছে এনার্জি বেসড মডেল বা ইবিএম। ব্যাপারটা একটু সহজ করে বলি। ধরুন একটা পাহাড়ি উপত্যকা, আর তার উপর একটা বল ছেড়ে দেওয়া হলো। বলটা গোড়াতে গোড়াতে ঠিক সবচেয়ে নিচু জায়গায় এসে থামবে, তাই না? এখানেও ঠিক তাই হয়। যে কোনো গণনার সমস্যাকে একটা এনার্জি ল্যান্ডস্কেপ বা শক্তির উপত্যকা হিসেবে ভাবা হয়, আর সিস্টেমটা প্রকৃতির নিয়মে তাপের প্রভাবে নিজে থেকেই গোড়াতে গোড়াতে সবচেয়ে কম শক্তির অবস্থায় চলে আসে। আর সেটাই হলো আমাদের সমাধান। কম্পিউটারকে জোর করে কিছু করতে হচ্ছে না, প্রকৃতি কাজটা করে দিচ্ছে। আচ্ছা, এই যে প্রকৃতির নিয়ম ব্যবহার করে কম্পিউটিং, এটা করার জন্য তো একটা হার্ডওয়্যার লাগবে, তাই না? সেই হার্ডওয়্যারের একদম মূল যে একক বা বিল্ডিং ব্লক, সেটাই হলো প্রবাবিলিস্টিক বিট বা পি-বিট। বলা যেতে পারে আমাদের আজকের গল্পের নায়ক। এখন প্রশ্ন হল, এই পি-বিট জিনিসটা কি? এটা কিন্তু আপনার চেনা 0 বা 1 না। ভাবুন তো, এটা এমন একটা বিট যা স্থির থাকে না, অনবরত 0 আর 1-এর মধ্যে লাফালাফি করছে বা ফ্লিকার করছে। মানে এটা প্রবাবিলিস্টিক। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সাধারণ কম্পিউটারে এই যে র্যান্ডমনেস বা অনিশ্চয়তা, এটাকে একটা সমস্যা হিসাবে দেখা হয়। কিন্তু এখানে এই অনিশ্চয়তাটাই হল পি-বিটের আসল শক্তি। এটাকেই গণনার কাজে লাগানো হচ্ছে। তো এখানে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। এই পি-বিট কিন্তু ক্লাসিক্যাল বিট, যা 0 অথবা 1 হতে পারে, বা কোয়ান্টাম কিউবিট, যা একই সাথে 0 এবং 1 হতে পারে, কোনোটাই নয়। পি-বিট কিন্তু একটা ক্লাসিক্যাল জিনিসই, কোয়ান্টাম কিছু না। কিন্তু এর আচরণটা প্রবাবিলিস্টিক, মানে সম্ভাবনার উপর নির্ভরশীল। আর এটাই একে একদম ইউনিক করে তুলেছে। বেশ, তাহলে এই পি-বিট বানানো যায় কিভাবে? চলুন এর প্রথম পথটা দেখি। মানে যে পদ্ধতিটা মূলত একাডেমিক গবেষণা আর মেটেরিয়াল সায়েন্স থেকে উঠে এসেছে। মেটেরিয়াল সায়েন্টিস্টরা একটা দারুণ উপায় বের করেছেন। তারা লো ব্যারিয়ার ম্যাগনেট বা এলবিএম ব্যবহার করছেন। এই চুম্বকগুলোর এনার্জি ব্যারিয়ার, মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে যে বাধা, সেটা এতটাই কম যে ঘরের সাধারণ তাপমাত্রার শক্তি ওকে ফ্লিপ করানোর জন্য যথেষ্ট। হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের চোখে দেখুন, ব্যাপারটা কিন্তু অসাধারণ। সাধারণত চিপ ডিজাইনে আমরা থার্মাল নয়েজকে শত্রু মনে করি, এটাকে দূর করতে চাই। আর এখানে সেই নয়েজ বা তাপীয় শক্তিকে কাজে লাগিয়ে গণনা করা হচ্ছে। একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য এই টেবিলটা কিন্তু সোনায় সোহাগা। দেখুন এখানে কি দেখানো হচ্ছে। মেটেরিয়ালের কিছু বৈশিষ্ট্য, যেমন অ্যানাইসোট্রপি বা এইচকে, এগুলো বদলানোর সাথে সাথে এর পারফরম্যান্স, মানে প্রতি সেকেন্ডে ফ্লিপ করার হার কিভাবে বদলে যাচ্ছে। এই এইচকে বলতে পারেন চুম্বকটার এক স্টেট থেকে অন্য স্টেটে যেতে অনিচ্ছা। এর মান যত বেশি, চুম্বকটা তত শক্ত, সহজে ফ্লিপ করতে চায় না। কিন্তু আমাদের দরকার নরম চুম্বক। তাই দেখুন, এইচকে এর মান যেখানে সবচেয়ে কম, সেখানে ফ্লিপ রেট সবচেয়ে বেশি। পারফরম্যান্সের জন্য এটাই আমাদের দরকার।
তো এই বিশেষ চুম্বকগুলোকে একটা সাধারণ সিলিকন চিপে বসানো হবে কিভাবে, এই স্লাইডটা ঠিক সেটাই দেখাচ্ছে। এখানে একটা ট্রানজিস্টর ব্যবহার করা হচ্ছে একটা সুইচের মতো। এই ট্রানজিস্টরটা কন্ট্রোল করছে একটা ম্যাগনেটিক টানেল জাংশন বা এমটিজের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টকে। আর এই এমটিজের ভেতরেই আছে আমাদের সেই লো ব্যারিয়ার ম্যাগনেটটা, যেটা পিবিট হিসেবে কাজ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে একটা সাধারণ, পরীক্ষিত আর নির্ভরযোগ্য ট্রানজিস্টর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই যে নতুন আর পুরনো প্রযুক্তির মেলবন্ধন, এটাই এর বাণিজ্যিক সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেয়। কিন্তু ল্যাবের আইডিয়া আর বাস্তব প্রোডাকশনের মধ্যে অনেক তফাৎ। হার্ডওয়্যার ডিজাইনারদের জন্য আসল যুদ্ধটা এখানেই। এই যে সংবেদনশীল মেটেরিয়াল, এগুলো নিয়ে কাজ করার সময় হাজারটা সমস্যা, যেমন ফ্যাব্রিকেশন প্রসেসের সামান্য 19-20 তাপমাত্রার একটু পরিবর্তন, কিংবা যন্ত্রটা পুরনো হয়ে গেলে কি হবে, এই সব কিছুই ডিজাইনকে প্রভাবিত করে। এমনকি তৈরির সময় ছোটখাটো ত্রুটির কারণে পিবিটগুলো একটা স্টেটে আটকে যেতে পারে, যাকে আমরা বলি স্টাক অ্যাট ফল্ট। কাজেই ডিজাইনটাকে প্রচণ্ড রকমের শক্তিশালী আর নির্ভরযোগ্য না করতে পারলে এই প্রযুক্তি বাস্তবে সফল হবে না। এইসব চ্যালেঞ্জের কারণেই কিন্তু একটা দ্বিতীয় পথের জন্ম হয়েছে। চলুন এবার সেই পথে যাওয়া যাক, যেটা আরও বাস্তবসম্মত এবং বাণিজ্যিকভাবে সফল হওয়ার কথা মাথায় রেখে তৈরি। এই যে উদ্ধৃতিটা, এটাই পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়। একাডেমিক লেভেলে অনেক দারুণ ডিজাইন প্রস্তাব করা হয়েছে, কিন্তু সেগুলো হয়তো বিশেষ কোনো মেটেরিয়াল বা অপ্রমাণিত উৎপাদন প্রক্রিয়ার উপর নির্ভরশীল, যা বাণিজ্যিকভাবে লাভজনক নয়। এক্সট্রপিকের মতো কোম্পানিগুলো ঠিক এই কারণেই অন্য পথে হেঁটেছে। তাদের লক্ষ্য শুধু একটা পিবিট বানানো নয়, তাদের লক্ষ্য হলো এমন একটা পিবিট বানানো যা নির্ভরযোগ্যভাবে কোটি কোটি সংখ্যায় উৎপাদন করা সম্ভব। আর এই পথটাই হলো বাস্তববাদীদের পথ। এখানে কোনো বিশেষ মেটেরিয়াল বা ন্যানোম্যাগনেট ব্যবহার করা হচ্ছে না, বরং সম্পূর্ণ ডিজাইনটাই করা হচ্ছে সাধারণ ট্রানজিস্টর দিয়ে। মানে আমাদের বছরের পর বছর ধরে পরীক্ষিত যে CMOS টেকনোলজি, সেটা ব্যবহার করেই পিবিট তৈরি করা হচ্ছে। এর সুবিধা কি? এটা নির্ভরযোগ্য, বিশাল স্কেলে উৎপাদন করা সম্ভব, আর সাধারণ ঘরের তাপমাত্রাতেই দারুণভাবে কাজ করে। এটা একটা ক্লাসিক ইঞ্জিনিয়ারিং ট্রেড অফ। হয়তো কিছু তাত্ত্বিক পারফরম্যান্স বিসর্জন দেওয়া হচ্ছে, কিন্তু তার বদলে পাওয়া যাচ্ছে নির্ভরযোগ্যতা আর স্কেলেবিলিটি, বাণিজ্যিক সাফল্যের মূল চাবিকাঠি। আচ্ছা, আমরা তো একটা পিবিট কিভাবে কাজ করে সেটা দেখলাম, কিন্তু একটা পিবিট দিয়ে তো আর AI মডেল চলবে না। এর জন্য লাগবে লক্ষ লক্ষ পিবিট। তো চলুন এবার একটু জুম আউট করে সিস্টেম লেভেলে যাই। দেখি এই লক্ষ লক্ষ পিবিটকে একসাথে জুড়ে কিভাবে একটা মস্তিষ্ক বা ব্রেইন তৈরি করা হচ্ছে। এখানে স্পার্সিফিকেশন নামে একটা দারুণ কৌশল ব্যবহার করা হয়। ব্যাপারটা খুব সহজ। একটা নেটওয়ার্কে তো অনেক সংযোগ থাকে, কিন্তু তার সবগুলোই কি সমান গুরুত্বপূর্ণ? না। স্পার্সিফিকেশন মানে হলো এই অপ্রয়োজনীয় সংযোগগুলোকে ছেঁটে ফেলা। গবেষণায় দেখা গেছে প্রায় অর্ধেক সংযোগ ফেলে দেওয়ার পরেও নেটওয়ার্কের নির্ভুলতা প্রায় একই রকম থাকে। একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে এর মানে কি? এর মানে হলো চিপের ওপর চাপ কম, কম সংযোগ মানে কম জায়গা, আর সবচেয়ে বড় কথা, শক্তি খরচও অনেক কম। এটা একটা বিরাট অপটিমাইজেশন। কিন্তু শুধু হার্ডওয়্যার বানালেই তো হবে না, সেটা চালানোর জন্য সফটওয়্যারও লাগবে। এখানেই আসছে 3MRL মতো লাইব্রেরি। এটা একটা পাইথন লাইব্রেরি, যা এই থার্মোডাইনামিক হার্ডওয়্যারের একটা ডিজিটাল টুইন বা ডিজিটাল প্রতিচ্ছবি হিসেবে কাজ করে। এর ফলে ডেভেলপাররা আসল হার্ডওয়্যার হাতে পাওয়ার আগেই তাদের আজকের জিপিইউ ব্যবহার করেই নতুন অ্যালগোরিদম তৈরি করতে এবং পরীক্ষা করতে পারছেন। মানে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে একটা সেতু তৈরি করে দেয়া হচ্ছে। আর এটা কিন্তু শুধু কথার কথা বা কোনো গবেষণাপত্রেই সীমাবদ্ধ নেই। এর একটা পরিষ্কার রোড ম্যাপ আছে। দেখুন, 2025-এর শুরুতেই আসছে প্রথম সিলিকন প্রোটোটাইপ। এরপর বছরের মাঝামাঝি সময় আসছে ডেভেলপারদের জন্য ডেস্কটপ কিট, আর 2026-এর শুরুতেই আসছে প্রথম বাণিজ্যিক স্কেলের ইউনিট, যেখানে প্রতিটা কার্ডে থাকবে লক্ষ লক্ষ পিবিট। এই যে ধারণা থেকে ধাপে ধাপে পণ্যে পৌঁছানোর পরিকল্পনা, এটাই প্রযুক্তিটার ভবিষ্যৎ নিয়ে আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। পুরো আলোচনার সারমর্ম যদি একটা ছবিতে দেখতে চান, তাহলে সেটা হলো এই চার্টটা। বাম দিকে দেখুন, প্রথাগত ডিজিটাল কম্পিউটারে একটা সাধারণ অপারেশন করতে যে পরিমাণ শক্তি লাগে, আর ডান দিকে দেখুন একটা পিবিট ফ্লিপ করতে কতটুকু শক্তি লাগে। পার্থক্যটা প্রায় 10,000 গুণের। এই যে বিশাল পরিমাণ শক্তি সাশ্রয়, এটাই এই প্রযুক্তির মূল চালিকা শক্তি। আর এখানেই লুকিয়ে আছে এর আসল সম্ভাবনা। সবশেষে একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। বুদ্ধিমত্তার ভবিষ্যৎটা আসলে কেমন হবে? এটা কি নিখুঁত গণনা আর কঠোর যুক্তির ওপর ভিত্তি করে তৈরি হবে, নাকি প্রকৃতির ভেতরের যে মৌলিক বিশৃঙ্খলা, যে র্যান্ডমনেস, সেখান থেকে এটা স্বাভাবিকভাবে জন্ম নেবে? হয়তো এই প্রশ্নের উত্তরটা এই নতুন ধরনের কম্পিউটিংয়ের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।